সবার প্রতি শুভকামনা জানিয়ে শুরু করছি এনটিভির নিমন্ত্রণে। আপনাদের সঙ্গে আছি আমি নুহাত সাওম। দর্শক, এনটিভির নিমন্ত্রণে অনুষ্ঠানটি শনি থেকে বৃহস্পতি সপ্তাহের 6 দিন সকাল 9:30 মিনিটে এনটিভির পর্দায় দেখতে পাবেন। আমাদের আয়োজনে আজ থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও আলাপন। প্রথমেই সংস্কৃতি। ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী ইয়াসমিন জাহান নূপুরের চিত্রকলার প্রদর্শনী আনরিভেলিং সাইলেন্স। প্রদর্শনী চলবে 22 নভেম্বর পর্যন্ত। স্থপতি মাসরুর মামুন মিথুনের গবেষণা ও কিউরেশনে লালমাটিয়ার কলাকেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে চিত্রশিল্পী ওয়াকিলুর রহমান, স্থপতি মাসরুর মামুন মিথুন, সৈয়দ সাইফ আলীর যৌথ প্রদর্শনী ফাঁদ। প্রদর্শনী চলবে 18 অক্টোবর পর্যন্ত। বই কেবল তথ্যবাহী বস্তু নয়, এটি হয়ে উঠেছে একটি শিল্প মাধ্যম যেখানে প্রতিটি পৃষ্ঠা বলছে এক একটি গল্প। বৃত্ত আর্ট ট্রাস্টের আয়োজনে বৃত্ত আর্ট ট্রাস্টে অনুষ্ঠিত হচ্ছে ব্যতিক্রমী শিল্প প্রদর্শনী পুস্তকালয়। 23 জন শিল্পী তাদের নিজস্ব চিন্তা ও অভিজ্ঞতার আলোকে এই প্রদর্শনীতে মোট 28টি বই ভিত্তিক শিল্পকর্ম উপস্থাপন করছেন। প্রদর্শনী চলবে 18 অক্টোবর পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6:15 মিনিটে থাকছে সমসাময়িক বিষয় নিয়ে অনুষ্ঠান সংলাপ প্রতিদিন। রাত 8:20 মিনিটে থাকছে গোলাম মুক্তাদিরের পরিচালনায় ধারাবাহিক নাটক কাজিনস। জামাই, আমি শুনছি যে তোমার প্রমোশন হয়েছে, ঢাকার বাইরে পোস্টিং যাবা, কিন্তু এটাতে তোমার মন খারাপ করার তো কিছু। বুঝছি তোমার মন খারাপ, তুমি এখনো মনে হয়েছে মিষ্টি রে তুমি বুঝা উঠতে পারো নাই না। হ্যাঁ, আসলে আমার মনটা একটু ইমোশনাল। আরে শেষ দেখা করতে আসছিল, কি কষ্টটা নিয়েই না মহিলাটা চলে গেল। মিষ্টি আপু, তুমি যেখানে থাকো ভালো থাকো। তোরা এমন ভাবে বলতেছিস মনে হয় যেন মিষ্টি আপু অফ হয়ে গেছে। আরে ভাই, প্রয়োজনে ও আসবে, আমি ওর পা ধরে মাফ চাবো, বেড়া নাই তো। কিন্তু এই মন্টু, এই লোকটা আমি কোনোভাবে ছাড়বো না। এই লোকটা আমার অপমান করছে, আমাদেরকে ডিভাইন এন্ড রুল পলিসিতে ফেলাই দিছে। রাত 11:30 মিনিটে সরাসরি সম্প্রচার হবে জাহাঙ্গীর চৌধুরীর প্রযোজনায় সঙ্গীতানুষ্ঠান এ লগন গান শোনাবার। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। দেখছেন এনটিভির নিমন্ত্রণে। এবার আলাপন। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে আজ সন্ধ্যা 6:30টায় মঞ্চায়িত হবে সাথী তারার সাথী। প্রিয় দর্শক, অনুষ্ঠানটি নিয়ে কথা বলতে আজ আমাদের সঙ্গে আছেন আবৃত্তি শিল্পী নাইমা সুলতানা। শুভ সকাল আপু। শুভ সকাল। কেমন আছেন? জি, ভালো আছি। আপনি ভালো আছেন? আমি খুব ভালো আছি। যেমনটি বলছিলাম দর্শককে এখনই, যে আজকে বাংলাদেশ শিল্পকলা একাডেমি জাতীয় নাট্যশালা মিলনায়তনে ঠিক সন্ধ্যা 6:30 মিনিটে আপনার এবং আরও একজন আবৃত্তি শিল্পীর যৌথ আবৃত্তি প্রদর্শনী, এবং প্রথমবারের মতন আপনারা এটা এই প্রদর্শনী করতে যাচ্ছেন, যেটার নাম হচ্ছে সাথী তারার সাথী। ভীষণ সুন্দর একটি নান্দনিক নামকরণ। এক কথায় একটু জানতে চাইবো যে যেহেতু আজকে সন্ধ্যায়, এখন একটু নার্ভাসনেস বা একটা প্রেশার কাজ করছে কিনা? একটু তো করছেই, কারণ যেভাবে আমরা অনুষ্ঠান করি না, প্রস্তুতি নেই না কেন, তারপরেও মানে মঞ্চে যখন আমরা দাঁড়িয়ে পড়তে থাকি তখন ভিতরটা একটু কাজ করে সব সময়। মানে মঞ্চে উঠবার আগ পর্যন্ত আসলে নার্ভাসনেসটা থাকে, তারপরে কিন্তু আর কাজ করে না, তারপরে আবার স্বাভাবিক হয়ে যায়। আচ্ছা, যেহেতু এটি প্রথমবারের মতন আপনারা দুজন মিলে একসাথে এই প্রদর্শনীর আয়োজন করেছেন, সুতরাং পরিকল্পনা নিশ্চয়ই অনেক আগে থেকে ছিল, বা সেটার জন্য প্রস্তুতিও আপনারা অনেকদিন আগে থেকে নিচ্ছিলেন। সেই প্রস্তুতির কথা জানতে চাইবো যে কিভাবে নিয়েছেন প্রস্তুতি? পরিকল্পনা আমরা অনেকদিন আগে থেকে করেছি, কিন্তু মানে ওইভাবে করে সময়টা হয়নি। তারপর 2 মাস হলো যে আমরা সিদ্ধান্ত নিলাম যে না, আমরা এবার অনুষ্ঠানটা করব। তখন মাহি ভাইকে আমরা জানালাম, দুজনেই জানালাম। তখন আমাদেরকে উনি ওনার নির্দেশনা অনুযায়ী কবিতা সিলেক্ট করে দিলেন। আচ্ছা, তারপর থেকে আমরা মানে দুজনেই
চর্চা করতে থাকলাম। নামকরণটা ভীষণ দারুণ আমার কাছে লাগলো, সেটা হচ্ছে সাথী তারার সাথী। এর অর্থ কি বা কেন এই নামটি সিলেক্ট করা? এর অর্থটা হচ্ছে যে আকাশের উজ্জ্বল তারা। আচ্ছা, তো আমাদেরকে আবৃত্তি মেলার উজ্জ্বল তারা হিসেবে রেখে দেওয়ার জন্যই তো ভাই এ ধরনের নামটা ঠিক করেছেন। আপনি ছোটবেলায় আবৃত্তি করতেন এবং তারপরে একটা বিরতির পরে আবার আবৃত্তি শুরু করা, এই ভাবনাটা কেন মনে হলো যে আবার অনেকদিন পর নিজের জায়গা বা থাকে না যে শিল্প চর্চার কোনো একটি মাধ্যমের সাথে যুক্ত থাকা, এই ভাবনাটা কেন কাজ করলো? আসলে আমি একদম ছোটবেলার থেকেই ক্লাস 3-তে যখন পড়ি তখন থেকেই সাংস্কৃতিকের সাথে জড়িত, অঙ্গনের সাথে জড়িত আছি। তো এটা আমি কলেজ বিশ্ববিদ্যালয় পর্যন্ত করেছি, কিন্তু একটা পর্যায়ে গিয়ে আমি আর এটা কন্টিনিউ করতে পারিনি সাংসারিক লেখাপড়া এবং সাংসারিক কাজের জন্য। তো এরপর যখন আমার বাচ্চারা একটু বড় হলো, ওদেরকে আমি যখন গানের স্কুলে ভর্তি করে দিয়েছি তখন ওদের সাথে আমি যেতাম, বসে থাকতাম ওদের সাথে গিয়ে। তো এরপর থেকে মনে হলো যে আমি তো সময়টা বসে আছি, তো আমি আবার নতুন করে একটু শুরু করি, এই সময়টাকেও কাজে লাগানো যায় আসলে। তো তারপর থেকেই হলো, চিন্তা হলো যে না আর বসে থাকবো না, এখন থেকে এটা শুরু করি। দারুণ। তো ওখানে ওদের যে আমি যে গানের স্কুলে ভর্তি করেছিলাম বেনুকা ললিত কলা কেন্দ্র, তো ওখানে আমি ওদের সাথে আমিও ওখানে ভর্তি হয়ে যাই। তো কিছুদিন ওখানে সঙ্গীত করার পর তখন আবার মনে হলো যে কবিতাটাও একটু চেষ্টা করি আবার নতুন করে, তখনই আবৃত্তি মেলায় ভর্তি হয়ে যাই এবং প্রায় 5 বছর হয়ে গেল আবৃত্তি মেলার সাথে আপনার সংযুক্ত। একটি কবিতা শুনি আপনার কাছ থেকে আমরা। কোন কবিতাটি শুনছি? কবিতা আমি প্রথমে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি থেকে একটি কবিতা শোনাচ্ছি। শুনি। আমারই তুমি অশেষ করেছ এমনই লীলা তব, ফুরায়ে ফেলে আবার ভরেছ জীবন নব নব। কত যে গেরি কত যে নদী তীরে, বেড়ালে বহি ছোটই বাঁশি তীরে। কত যে তান বাজালে ফিরে ফিরে, কাহারে তাহা কব। আমারই তুমি অশেষ করেছ এমনই লীলা তব, ফুরায়ে ফেলে আবার ভরেছ জীবন নব নব। তোমারই ওই অমৃত পরশে আমার হিয়াখানি, হারালো সীমা বিপুল হরষে উথলি উঠে বাণী। আমার শুধু একটি মুঠি ধরি, দিতেছ দান দিবস বিভাবরী। হলো না সারা কত না যুগ ধরি, কেবলই আমি লব। আমারই তুমি অশেষ করেছ এমনই লীলা তব, ফুরায়ে ফেলে আবার ভরেছ জীবন নব নব। বাহ, সুন্দর। একজন আবৃত্তি শিল্পী হিসেবে তো আসলে সবার কবিতাই, মানে সব কবিতাই পাঠ করা হয়, কিন্তু পছন্দের কিছু কবি থাকে না, পছন্দের কিছু কবিতাও থাকে, তেমন কিছু আছে আপনার? আসলে সব কবিতাই ভালো লাগে, যেহেতু আবৃত্তি করছি এখন সব কবিতাই পড়তে হয়। তো তার ভেতরে রবীন্দ্রনাথ আছেন, আমাদের পল্লী কবি জসীমউদ্দিন আছেন, কাজী নজরুল ইসলাম আছেন, এদের কবিতাগুলো, জীবনানন্দ দাশ আছেন, এদের কবিতাগুলো সবসময় অনুপ্রাণিত করে, একই রকম ভাবে টানে। জি। আচ্ছা, আজকে যে অনুষ্ঠানটি হতে চলেছে, যে আবৃত্তি প্রদর্শনী হতে চলেছে, সেখানে আপনারা মোট 30টি কবিতা পাঠ করবেন আপনারা দুজন মিলে। কোন ক্রাইটেরিয়ার ভিত্তিতে আসলে কবিতাগুলো নির্বাচন করলেন? এই অনুষ্ঠানের কবিতাগুলোর মধ্যে সব ধরনের কবিতাই আছে, দেশের কবিতা আছে, প্রেমের কবিতা আছে, বিরহের কবিতা আছে। তো এই কবিতাগুলোই আমরা সিলেক্ট করেছি অনুষ্ঠানের জন্য। আচ্ছা, আর দুজন মিলে একসাথে কবিতা পাঠ করা হবে কি না আপনি একা করছেন, মানে কিভাবে আসলে আপনারা ডিজাইনিংটা করেছেন? হ্যাঁ, দুজন মিলে আমরা 6টা কবিতা পড়ব, আর বাকি কবিতাগুলো আমরা দুজনে এককভাবে করব।
দুজন মিলে যখন এরকম কোনো আবৃত্তি প্রদর্শনীর আয়োজন করা হয় সেখানে দেখা যাচ্ছে দুজনের ভেতরে আসলে আন্ডারস্ট্যান্ডিংটা বা ওই কোঅর্ডিনেশনটা থাকে, তাই না? তো সেক্ষেত্রে আপনার এবং আরেকজন যিনি আছেন তন্নি আপু, তাদের মধ্যে আসলে আন্ডারস্ট্যান্ডিংটা কেমন, যেহেতু আপনারা অনেকগুলো দিন ধরে কবিতা পাঠ করছেন? আন্ডারস্ট্যান্ডিংটা খুবই ভালো দুজনে। মানে আসলে দুজনের মধ্যে বোঝাপড়াটা না থাকলে তো মানে ম্যাচ করবে না, ওইভাবে করে কাজ করা যাবে না। তবে মানে দুজনেই তার কাছে যেমন আমি মনে হচ্ছে যে আমি তার সাথে মিশে যেতে পারছি, স্বাচ্ছন্দ্য বোধ করছি। হ্যাঁ, তো আমিও সেরকম মনে করছি যে ওনার সাথে স্বাচ্ছন্দ্য বোধ করছি একসাথে। আপনি বলছিলেন আমাকে অফ এয়ারে যে তন্নি আপু প্রায় 9 বছর ধরে আবৃত্তি করে এবং আপনি 5 বছর ধরে আবৃত্তি মেলার সাথে আছেন, তো সেই জায়গা থেকে সিনিয়র হিসেবে তিনি আপনাকে গাইড করেছে কিনা? হ্যাঁ, কিছু কিছু জায়গায় উনিও করেছে, আবার আমিও কিছু কিছু জায়গায় করেছি। তো মানে দুজনের মানে একটা ধরিয়ে দেওয়া যে আমি আমার এই কাজটা করলে পরে, এভাবে করলে পরে হয়তো আমারটা শুনতে ভালো লাগছে বা কোনো কিছু, তো উনি ওইভাবে আমাকে কখনো ধরিয়ে দিয়েছেন। আবার উনি যখন পড়ছেন তখন আমিও হয়তো মনে করছি যে এই জিনিস বা এই লাইনটা এভাবে পড়লে পরে ভালো লাগবে, শ্রুতি মধুর শোনাবে, তো আমিও তখন ওনাকে ওইভাবে করেই গাইড করেছি। তো এইভাবে করেই নিঃসন্দেহে আপনাদের আজকের এই অনুষ্ঠান সফল হবে সেই প্রত্যাশা করছি। আমি একটু জানতে চাইবো যে আপনার ছোটবেলার সময়কার কথা, যে সেই সময় তো ছড়া বা কবিতা পাঠ করা হতো, এখনো করা হচ্ছে, তো সেই সময়ের গল্পগুলো একটু জানি যে কিভাবে আসলে শুরু হলো। ছোটবেলাটা একদম ছোটবেলা আমি বলেছি যে ক্লাস 3-তে থাকতে আমি সাংস্কৃতিক অঙ্গনের সাথে জড়িত হয়েছি। তো ছোটবেলাটা আমার শুরু হয়েছিল নাচ দিয়ে। আচ্ছা। যে স্কুলের অনুষ্ঠানে নাচের অনুষ্ঠান করেছিলাম। তো এরপর থেকে আমাদের স্কুলের যে প্রধান শিক্ষিকা, উনি তখন আমাকে মানে একটি অনুষ্ঠানের জন্য কবিতা আবৃত্তির জন্য আমাকে সিলেক্ট করলেন। আচ্ছা। তো ওখান থেকেই মানে কবিতার শুরুটা ওখান থেকেই। তারপরে কবিতার একদম হাতে খড়ি দেওয়া হয়েছে, মানে দিয়েছে আমাকে আমার মামা। আমার মামার কাছ থেকেই হাতে খড়ি নেওয়া কবিতা। তারপর আপনার পরিবারে অনেকেই আছেন যারা সাংস্কৃতিক অঙ্গনে আছেন এবং কবিতা আবৃত্তি করছেন। জি জি। তো এরপরে আমি বাংলাদেশ শিশু একাডেমিতে ভর্তি হই সঙ্গীত এবং আবৃত্তির জন্য। তারপর থেকে কবিতার চর্চা চলে আসছে। সেই সময়টাতে কি ধরনের কবিতা পাঠ করা হতো? যেহেতু ছোট ছিলাম ওই সময়টাতে, সেহেতু মানে বেশিরভাগ কবিতাগুলোই ছড়া কবিতাগুলো পড়া হতো, ছোটদের যে কবিতাগুলো সেগুলো পড়েছি। তো আস্তে আস্তে যখন মানে একটু একটু করে যখন বড় হতে থাকলাম তখন বড়দের কবিতাগুলো আস্তে আস্তে পাঠ। আরো অনেক গল্প করব আমরা, কিন্তু তার আগে আপনার কাছ থেকে আরো একটি কবিতা শুনতে চাইবো। কোন কবিতাটি শোনাবেন? এবারে শোনাতে চাচ্ছি যে পল্লী কবি জসীমউদ্দিনের জন্মস্থান ফরিদপুর, আমিও ফরিদপুরের মেয়ে। আচ্ছা। তো ওনারই একটি কবিতা শোনাতে চাচ্ছি এখন। শুনি। আমারই ঘর ভাঙিয়াছে যেবা, আমি বাঁধি তার ঘর। আপন করিতে কাঁদিয়া বেড়াই, যে মোরে করেছে পর। যে মোরে করেছে পথের বিবাগী, পথে পথে আমি ফিরি তার লাগি। দীঘল রজনী তার তরে জাগি, ঘুম যে হরেছে মোর। আমারে ঘর ভাঙিয়াছে যেবা, আমি বাঁধি তার ঘর। আমারে কুল ভাঙিয়াছে যেবা, আমি তার কুল বাঁধি। যে গেছে বুকেতে আঘাত হানিয়া, তার লাগি আমি কাঁদি। যে মোরে দিয়েছে বুকে ভরা বান, আমি দেই তারে বুক ভরা গান। কাটা পেয়ে তারে ফুল করি দান, সারাটি জনম ভর। আপন করিতে কাঁদিয়া বেড়াই, যে মোরে করেছে পর। মোর বুকে যে বা কবর বেঁধেছে, আমি তার বুক ভরি। রঙিন ফুলের সোহাগ জড়ানো, ফুল মালঞ্চ ধরি। যে মুখে সে কহে নিঠুরিয়া বাণী, আমি লয়ে সখী তারই মুখখানি।
কত ঠাই হতে কত কি যে আনি সাজাই নিরন্তর আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর। বাহ, এই যে যেমনটি আপনি বলছিলেন যে একটা বিরতির পর মানে সাংসারিক একটা ব্যস্ততা থাকে, লেখাপড়া, তারপরে আবার কবিতাতে ফেরা, তো সেই সময়টাতে আপনার পারিপার্শ্বিক যারা যে মানুষগুলো ছিলেন, আপনার সংসারের মানুষগুলো, আপনার ছেলে মেয়ে বা আপনার পার্টনার যিনি, তারা আসলে আপনাকে কতখানি সাপোর্ট করেছে সে সময়টাতে? সাপোর্ট করেছে একদম, মানে আমার বাবা মা ভাই বোন সবাই সবসময় সাপোর্ট করেছে। তার সাথে আমার হাজব্যান্ড তো সবসময় সাপোর্ট করে, সবসময় বলে এটা করো ওটা করো, মানে জড়িত থাকো সবসময়। তো আর ছেলে মেয়েও সবসময় সাপোর্ট দিয়েছে, এখনো দিচ্ছে। তারা নিশ্চয়ই অনেক এক্সাইটেড আপনাদের আজকের এই অনুষ্ঠানের জন্য। অবশ্যই। সবকিছু মিলে অনুষ্ঠানটা যেন দারুণ হয় সেই প্রত্যাশা করছি। আজকে আমাদের আয়োজনে এসেছেন আর সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আপনাকেও অসংখ্য ধন্যবাদ, এনটিভিকেও অসংখ্য ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন এনটিভি নিমন্ত্রণে @ntvbd.com। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি নিমন্ত্রণে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর হোক আপনার প্রতিটি মুহূর্ত।